সেই বন্ধুত্বের কারণে বিএনপি জানে জামাতের শক্তি দুর্বলতা, আর জামাতও জানে বিএনপির শক্তি দুর্বলতা। এখন এই দুটো দল এমন একটা জায়গাতে এসে দাঁড়িয়েছে যেখানে আগামী 2-4-5 বছর 10 বছরের বন্ধুত্ব হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে আওয়ামী লীগের প্রসঙ্গটা যত কম আলোচনা করা যায় বেটার, কেননা ভূত টানে। কিন্তু যদি না, এখন কিন্তু দুই দলের মধ্যে যে দুইটা দল জামাত এবং বিএনপি, তারা দীর্ঘদিন আওয়ামী লীগটা নিষ্পেষিত, সবচেয়ে বেশি নিষ্পেষিত, নির্যাতিত, সেই দুইটা দলের মধ্যেই কিন্তু একই ধরনের আচরণ দেখা যাচ্ছে যে প্রতিপক্ষকে আক্রমণ করবার ক্ষেত্রে মানে অভ্যুত্থানের যে শিক্ষা বা এর আগে যে নির্যাতনের যে শিক্ষা দুই দলের মধ্যেই নেই। পরিণতি কি হতে পারে? আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সবারই, আমরা যারা টেলিভিশনে আসি বা যারা দর্শক, যদি একটা সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই তাহলে আওয়ামী লীগের প্রসঙ্গটা যত কম আলোচনা করা যায় বেটার, কেননা ভূত টানে। মানে তাদেরকে যেভাবে আপনি আলোচনা করেন না কেন, ইতিবাচক নেতিবাচক যাই করেন না কেন, আলটিমেটলি যাকে নিয়ে আলোচনা করা যায় তার পক্ষে চলে আসে। তো দে হ্যাভ গন। আওয়ামী লীগের ব্যাপারে শুধু আমাদের একটা বক্তব্য হলো যে ওই জমানাতে যে সকল অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, দুর্নীতি হয়েছে, খুন জখম হয়েছে, প্রত্যেকটা জিনিসের দৃষ্টান্তমূলক শাস্তি যদি কিয়ামত পর্যন্ত সময় লাগে, আমাদের বাংলার মানুষের ঐক্যবদ্ধ থাকতে হবে এই কাজের জন্য, ভবিষ্যতে যেন এই কাজগুলো কেউ করতে না পারে, এতটুকু পর্যন্ত থাকুক। আর আওয়ামী লীগ আসবে কি আসবে না, যাবে কি যাবে না, ওইটা আওয়ামী লীগের যারা করে তাদের উপর ছেড়ে দেন, আমাদের দরকার না। আমাদের এখানে বাস্তবতাটা হলো, আপনি দেখবেন যে যখন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সংঘাত লাগে ওটা খুব নির্মম হয়। দুই বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, একসাথে চলছে গলাগলি করে, একে অপরের দুর্বলতা জানে, একে অপরের শক্তিমত্তা জানে, কে কতটুকু লম্ফঝম্প করতে পারে, একে অপরের বুদ্ধিমত্তা কী, এই জিনিসগুলো জানে। এবং তাদের মধ্যে যখন দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে যায় তখন এটা খুবই ভয়ানক পরিণতি হয়ে যায়। এখানে লক্ষ্য করেন, প্রথমত হলো এনসিপির যারা কর্তা ব্যক্তি আছে, জামাতের লোকজন সবাই বলছে যে এরা সবাই আমাদের রিক্রুটমেন্ট, মেজর যারা নেতা, আমরা তাদেরকে পড়িয়েছি, শিখিয়েছি, অর্থ দিয়েছি, প্রশিক্ষণ দিয়েছি এবং পিছন থেকে লজিস্টিক সাপোর্ট দিয়ে আমরা এমনভাবে করেছি যেন আমরা শুধুমাত্র হুকুম দিয়েছি, ওরা শুধু সেটা পালন করেছে। তো বোঝার চেষ্টা করেন। আবার এনসিপির যারা লোকজন বলেন যে এটা কী ধরনের কথা, এ তো মুনাফিকি কথাবার্তা, আমরা তো এরকম না, আমরা আমাদের মতো করে আন্দোলন করেছি, জনগণ, সাধারণ জনগণ আমাদের প্রতি সিম্প্যাথাইজড হয়েছে, আসছে গেছে। এখন ভিতরে তলে তলে এনসিপি এবং জামাতের মধ্যে কি হয়েছে এরা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু এনসিপি এবং জামাতের মধ্যে যে এখন মনোমালিন্যটা হচ্ছে, এই মনোমালিন্যটা কিন্তু আমরা 2 মাস আগেও কিন্তু কল্পনা করতে পারতাম না, কিন্তু ইদানিং সেটা হচ্ছে। 2 নম্বর হলো, আপনি দেখুন যারা সরকারে রয়েছে, মাহফুজ আছে, আসিফ মাহমুদের, সজীব ভুঁইয়া আছে, তারা ভার্সেস সরকারের বাইরে যারা আছেন, তাদের মধ্যে এই মাস 2 হলো বা মাসখানেক হলো আমরা বেশ কিছু মতদ্বৈততা দেখতে পাচ্ছি। মাহফুজ সাহেব যেটা বললেন যে অনেকের লেজ কাটা গেছে, আমার লেজ এই কারণে কাটতেছে, এটাও কিন্তু নতুন একটা উপসর্গ। এবং এদের এই উপসর্গগুলো, বিকজ তারা সবাই বিদ্রোহী, তারা সবাই বিপ্লবী, তারা সবাই বিজয়ী এবং তারা সবাই লাল স্বাধীনতার ধারক এবং বাহক। তো তাদের এই দ্বন্দ্ব এবং সংঘাত কমছে না, বরং বেড়ে যাচ্ছে। অর্থাৎ মানে এনসিপির মধ্যে কর্তা ব্যক্তিদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত, অনেকে চলে যাচ্ছে, অনেকে আসছে, তাদের মধ্যে 2টা গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ ঢাকা রইল, আর এক গ্রুপ কক্সবাজার চলে গেল। আবার অ্যাজ এ হোল এই গ্রুপগুলোর সাথে জামাতের সাথে দ্বন্দ্ব সংঘাত। দিস ইজ এ ভেরি অ্যালার্মিং, যেটা আমাদের বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই, এটা হলো মেইন সমস্যা। দ্বিতীয়ত হলো জামাত এবং বিএনপি, এই দুটো দলের যে সখ্যতা, আত্মিক সখ্যতা, এটা সেই 75-এর 15ই আগস্টের পর থেকেই। কখনো পরিবেশ পরিস্থিতির কারণে জামাত কিছু সময়ের জন্য জাতীয় পার্টির কাছে গেছে, কখনো তারা হয়তো আওয়ামী লীগের কাছে গেছে, কিন্তু তাদের হৃদয় সবসময় বিএনপির সঙ্গে ছিল। আর বিএনপির যারা লোকজন, তারা অর্থাৎ ভারতের নরেন্দ্র মোদী যেভাবে মনে করেন যে ভারত এবং আমরা, অর্থাৎ বিজেপি না থাকলে শেখ হাসিনা, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব ছিল না। আর শেখ হাসিনার ছিল এটা সবচেয়ে বড় আপত্তি। সে নরেন্দ্র মোদীকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য সে সবসময় চেষ্টা করেছে আমেরিকার সাথে একটা সম্পর্ক, চীনের সাথে একটা সম্পর্ক, কিন্তু সে সেটা পেরে ওঠেনি। তো এখানেও ঠিক একই অবস্থা। অর্থাৎ বিএনপির মধ্যে একটা জমিদারি ভাব, একটা কর্তৃত্ব ভাব, যে আমরা বাংলাদেশে জামাত প্রতিষ্ঠা করেছি, আমরাই গোলাম আজমকে এনেছি, আমরাই এই দলটাকে যদি সুযোগ না দিতাম তাহলে এই দল আজকের এই পর্যায়ে আসতে পারতো না, তারা জাস্ট আওয়ার সাবঅর্ডিনেট।
আর জামাত মনে করছে যে আমরা সৎ মানুষ, আমরা চাঁদাবাজি করি না, আল্লাহ রাসূলের করি, আমরা বেহেশতি মানুষ এই জমিনে। এই যে বিএনপির মতো লোক, এদের বেশিরভাগ লোকের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, চারিত্রিক ত্রুটি আছে, কেউ মানে আরও নানা রকম আজে বাজে 5 স্টার হোটেল কত কিছু আছে। তো ওদের উপর তো অনেক গজব নাজিল হইতো। আমাদের সাথে থাকার কারণে, আমাদের আতরের গন্ধ, আমাদের সৎ আমলের কারণে, দোয়া কালামের কারণে ওরা কোনো মতে বেঁচে আছে। তো এই যে দেখেন, এটা দুজনের একটা সাইকোলজিক্যাল প্রবলেম। সেই প্রবলেমের মধ্যেই তাদের বহুবার বন্ধুত্ব হয়েছে। সেই বন্ধুত্বের কারণে বিএনপি জানে জামাতের শক্তি দুর্বলতা, আর জামাতও জানে বিএনপির শক্তি দুর্বলতা। এখন এই দুটো দল এমন একটা জায়গাতে এসে দাঁড়িয়েছে যেখানে আগামী 2, 4, 5 বছর 10 বছরের বন্ধুত্ব হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে এই সমস্যাটা কিভাবে আমরা সমাধান করব, আমরা তো আমজনতা পারবো না। এটা জামাতের শীর্ষ নেতৃত্ব এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব, তাদেরকে বুঝতে হবে, সমঝোতা করতে হবে এবং এক টেবিলে বসতে হবে। আদারওয়াইজ এদের যে জেলা কমিটি আছে, মহানগর কমিটি আছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যে জায়গাতে জামাতের শক্তিমত্তা রয়েছে, সেখানে সর্বনাশ হয়ে যাবে। আপনি দেখেন কুয়েটে কী হয়েছে, খুলনাতে কী হয়েছে। এই যে সামনে নির্বাচন হতে যাচ্ছে দুটো, একটা ডাকসুতে আর একটা হলো জাকসুতে, মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। আপনি দেখবেন যে এখানে কী দুর্ঘটনা ঘটে গেছে। এখন বিএনপি যদি শীর্ষ নেতৃবৃন্দ এই জিনিসটাকে ইগনোর করে বা জামাতের শীর্ষ নেতৃত্ব ইগনোর করে, এখানে যে ক্ষয়ক্ষতি হবে, সেই ক্ষয়ক্ষতি জাতীয় নির্বাচন, জাতীয় রাজনীতি মানে এমন শূন্যতা তৈরি করবে যে শূন্যতার কারণে মানুষ বারবার বলবে আগেই ভালো ছিলাম, একই হলো, এই হলো অবস্থা।